আবার চা বানাচ্ছিস কেন? ভাইজানে চাইলো। একটু আগে নাস্তা খেয়ে এক মুখ চা খেলো না? সেটা তো আমিও জানি আম্মা। আজকাল ভাইয়ে খালি চা খায়, খালি চা খায়। আর আপনি বাসায় না থাকলে তো মিনিটে মিনিটে খায়। এত চা খাওয়া তো ভালো না। সেটা তো আমিও জানি। তো আমি তো বুয়া মানুষ, চাইলে তো আর না বলতে পারি না। ঠিক আছে, দে আমাকে, দে, আমি নিয়ে যাই। আমি জানি আপনি চাইবেন, নেন। বলছি গান বন্ধ কর, নে ধর। আচ্ছা চা খেতে খেতে গান শোনা যায় না? চা খেতে খেতে শোনা যায়, কিন্তু কথা বলতে বলতে শোনা যায় না। এই জন্যে, জাস্ট এই জন্য আমি তোমার কাছে চা চাই না, বুয়ার কাছে চাই। আমি জানি তো তুমি চা নিয়ে এলেই অকারণে একটা লেকচার দেবে। অকারণে আমি কখনো লেকচার দিই না। অকারণেই দাও। ছাত্রছাত্রী পড়াতে পড়াতে তোমার এই লেকচারটা তোমার রক্তে ঢুকে গেছে। বাবার ভাগ্য ভালো, মানে বহু আগে মৃত্যুবরণ করে তোমার এই লেকচার হাত থেকে অন্তত বেঁচে গেছে। শোন, আমার লেকচারের অনেক দাম। টিচার হিসেবে পপুলার ছিলাম বলেই তুই আজ এত সুখে আছিস। এই বাড়ি গাড়ি। শোনো মা, বাড়িটা বাবাই করে গিয়েছিলেন এবং ব্যাংকে ব্যাংক ব্যালেন্সও রেখে গিয়েছিল। হয়েছে, এত কথা বলতে হবে না। তুই আজ অতিরিক্ত চা খাচ্ছিস। এত চা খাওয়া ভালো না। বেশি চা খেলে কি হয়? অনেক কিছু হয়, এত কথা আমি বলতে পারবো না। আজ থেকে 3 কাপ চা, সকালে 1 কাপ, দুপুরে 1 কাপ আর সন্ধ্যায় 1 কাপ, এই তো। আচ্ছা মা, এই যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পর থেকে বাবাকে আমি বাড়িতে পড়ে আছি। আমি সারাদিন কি করি? একটু টেলিভিশন দেখি, গান শুনি, গান গাই, আর 2-4 ঘন্টা পর পর একটু চা চাই, এই তো। এটা তো তোমার অসুবিধা। অসুবিধা আমার না, অসুবিধা তোর। বেশি চা খেলে শরীরের ক্ষতি হয়। আমার কথা তোর শোনা উচিত। আমি তোমার কোন কথাটা শুনি না। মোটরসাইকেল কিনতে না করেছিলাম, শুনেছিস? শুনলে পাটটা ভাঙতো না। গাড়ি কিনে দিলাম, তারপরে মোটরসাইকেলের জন্য পাগল হয়ে গেলি। আচ্ছা অ্যাক্সিডেন্টটা তো গাড়িতে করতে পারতাম। চুপ কর, বেশি তর্ক করবি না। সারাদিনে 3 কাপ চা। অনুপা, জি আম্মা। শোন, জাকিকে এখন থেকে 3 বেলা 3 কাপ চা দিবি। 3 বেলা 3 কাপ চা? এটা তো আমি জানি। তুই জানিস ঘোড়ার ডিম। কিছু বললে বলবি আমি মানা করেছি, ঠিক আছে? আপনি যে মানা করবেন সেইটাও আমি জানি। চুপ, যা কাজ করে গেছে। সব জানে, হাজির করে। হ্যালো, হ্যালো, কে? আসসালামু আলাইকুম, আমার নাম হেনা। আমি বেলতলির মতি মাস্টারের মেয়ে। আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, খুব জরুরি দরকার। মতি মাস্টারের মেয়ে? মানে বেলতলির মতি মাস্টার? আজ 25-30 বছর থেকে কোনো যোগাযোগ নেই। তুমি আমার ফোন নাম্বার পেলে কোথায়? আপনার বাসার ঠিকানাটা দিবেন, আমি আপনার বাসায় এসে সব কথা খুলে বলবো। উত্তরা, সেক্টর 4। ভাই একটু কাগজ কলম দেন। জি জি বলেন। রোড নাম্বার 27, বাড়ি নাম্বার 40। জি ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। এসো, এসো, এসো মা, ভিতরে এসো। থাক মা, থাক থাক থাক।
তুমি যে মতি মাস্টারের মেয়ে দেখলেই বোঝা যায়। তোমার চেহারা একদম তোমার বাবার মতো। বাবার মতো দেখতে যে মেয়েরা হয় তারা খুব ভাগ্যবতী হয়। কি হলো, কাঁদছো কেন? আমার অনেক বিপদ, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার আর কোনো উপায় ছিল না। আপনার এখানে আমাকে কয়েকটা দিন আশ্রয় দেবেন? কিসের বিপদ, কি হয়েছে? আমার কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। আপনার কোনো যোগাযোগের ঠিকানা বা ফোন নাম্বার কিছুই আমার কাছে ছিল না। শুধু বাবার কাছ থেকে আপনার কলেজের নামটা শুনেছিলাম। সেই কলেজের নামের উপর ভিত্তি করে আমি এত দূর চলে এসেছি। আপনার কলেজে গিয়ে সেখান থেকে আপনার ফোন নাম্বারটা পেয়ে আপনাকে ফোন করেছি। মামা নিচে রিক্সা দাঁড়ায় আছে। রিক্সা দাঁড়িয়েছে মানে? আমার রিক্সা আমি আসলে ভাড়া দিইনি। ওই রাত্রেবেলা বাস থেকে আমার ব্যাগ, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। অনেক অনুরোধ করে ড্রাইভারকে বলেছি আমাকে ঢাকা পর্যন্ত নিয়ে আসার জন্য। আর আপনাকে ফোন করেছি ওই রিক্সাওয়ালার কাছ থেকে ধার নিয়ে। না ঠিক আছে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। তুই একটু দাঁড়া, আমি পাঠিয়ে দিচ্ছি। চলো মা, ভেতরে চলো, এসো। চাকুল আমি আসলেই যে আপনি চা চাইবেন সেটা তো আমি জানি। তোরা আনুনি কেন? কেন জানো? আম্মা তো না করছে, কইছে 3 বেলা 3 কাপ চা। সকালেরটা খাইছেন, আম্মার হাত দিয়া দুপুরেরটা অ্যাডভান্স খাইয়া ফেলাইছেন। খালি পাওনা থাকলো বইকালেরটা, বইকালে দিমুনে। মার সঙ্গে থাকতে থাকতে তুমিও দেখি লেকচার দিচ্ছ। ভাইজান, এই কথা যে আপনি কইবেন সেটা তো আমি জানি। ওইটাও তুমি জানো, কিন্তু তুমি এখানে কেন আসছো সেটা তো আমি জানি না। কেন আসছো? আসছে 2টা কারণে। প্রথমটা হইলো চাইলেও আপনার 3 কাপের বেশি চা আমি দিতে পারুম না। আর দ্বিতীয়টা হইলো তুমি এখান থেকে যাও, আমি তোমার কোনো কথা শুনো, তুমি যাও। আপনি যে আমার কথা শুনবেন না সেটা তো আমি জানি, তারপরেও বলবো। শুনেন ভাইজান, বাড়িতে মেহমান আসছে, বিবাহের উপযুক্ত একটা মাইয়া, দেখতে খুবই সুন্দর। যাও, এখানে বসো। কিছু নাস্তা খেয়ে নাও, তারপর গোসল করে ভাত খাবে। আমি এখন কিছু খাবো না, আমার খিদে নেই। সারা রাত জার্নি করেছি তো, আগে একটু গোসল করে নিই। তারপর রাতে বাস থেকে আমার ব্যাগ, টাকা পয়সা সব চুরি হয়ে গেছে। না না, ঠিক আছে, ওসব নিয়ে তুমি ভেবো না। আপাতত আমার একটা শাড়ি দিই, সেটা পরে নাও। তারপর তোমার যা যা লাগবে সব কিনে দেবো। আর একটু খাও। আমার কিচ্ছু লাগবে না, আপনি শুধু আমাকে কয়েকটা দিন আশ্রয় দিন। আমার খুব বিপদ। বিপদের কথা পরে শুনবো, এখন তুমি একটু খাও তো, খাও। নাও। তোমার চেহারাটা যেমন তোমার বাবার মতন,
তোমার আচার আচরণ কথাবার্তা সব তার মতন। মাস্টার সাহেব এখন কেমন আছেন? উনি নেই। কি? জি, 3 বছর আগে হার্ট অ্যাটাক করে বাবা মারা যায়। আর মা যখন মারা যায় তখন তো আমরা 2 ভাই বোনই ছোট। ভাইয়া কুয়েতে এখন চাকরি করে। দেশে থাকলে আমার এত বড় বিপদ হতো না। তোমার বাবার মৃত্যুর সংবাদ শুনে খুবই খারাপ লাগছে। আমার চাইতে উনি বছর 5 বড় ছিলেন। আমাদের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করতেন। জি, বাবার কাছ থেকে আপনাদের কথা অনেক শুনেছি। মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজে আপনি পড়তেন। কলেজের পাশে ছিল আপনাদের বাড়ি, সেখানেই বাবা থাকতেন আর আপনার ছোট 2 ভাইকে পড়াতেন। তোমার বাবা আমাদের বাড়িতে লজিং থেকে পড়ালেও কখনো তাকে আমরা দূরের মানুষ ভাবিনি। উনি আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই ছিলেন। তারপর হঠাৎ করে অনেক দিন ধরে কোনো যোগাযোগ রাখেননি। বাবার স্বভাবটাই আসলে এরকম, কারোর সাথেই তেমন একটা যোগাযোগ রাখতেন না। সারাদিন শুধু কলেজ আর ছাত্রদেরকে নিয়ে তার দিন কেটে যেত। তবে আপনি যে কলেজের প্রফেসর হয়েছেন, কোন কলেজের প্রফেসর হয়েছেন, এসব খবর বাবা রাখতেন। বাবার কাছ থেকেই জানা। তোমার বাবার সঙ্গে আমার একটা প্রতিজ্ঞা ছিল। জি? কথাটা একেবারে ভুলেই গিয়েছিলাম। তোমাকে দেখে আবার নতুন করে মনে পড়ল। ছেলে বয়সের প্রতিজ্ঞা আর কি, অল্প বয়সে যা হয়। আমি জানি। মারা যাওয়ার কয়েকদিন আগেই বাবা হাসতে হাসতে কথাগুলো আমাদেরকে বলেছিলেন। চলো, তোমাকে শাড়িটাকে বের করে দিই, গোসল করে ফ্রেশ হয়ে নাও। কিন্তু আমি যে এখন আমার বিপদের কথা বলিনি। আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে। তুমি বিপদে পড়ে আমার কাছে এসেছো, আমি আশ্রয় দিলে তোমার বিপদটা কাটে। এই তো আমি তোমাকে আশ্রয় দিয়েছি। তোমার নিশ্চয় এখন কোনো বিপদ নাই। তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার সব কথা আমি শুনবো। বাবার মুখে আপনার কথা আমি অনেক শুনেছি। আপনি তার চাইতে অনেক অনেক ভালো। আমি আপনাকে কি বলে ডাকবো? যা ইচ্ছে তাই বলে দেখো। আপনাকে আমি মা ডাকি? দেখো, মাই দেখো। চলো। হ্যালো, জি বলছি। জি জি জি, বলুন বলুন। হ্যাঁ, অ্যাপ্লাই করেছিলাম। জি জি, মানে আমি আমি সিলেক্ট হয়ে গেছি। সিরিয়াসলি? মাই গড, থ্যাংক ইউ সো মাচ। কবে কবে জয়েনিং ডেট কবে? জি, কিন্তু আমি তো মানে অ্যাক্সিডেন্ট করে ডান পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। জি, 2-3 মাস লাগবে। কি আর করবো, ব্যাড লাক। এনিওয়েজ, থ্যাংকস ফর কল। জি, থ্যাংক ইউ। বাই। কিরে, আবার পা ঝুলিয়ে বসেছিস? হ্যাঁ, মন খারাপ? ভাঙা মাটার উপর যে কি রাগ লাগছে না আমার। কেন? আর ওই যে একটা বিদেশি কোম্পানিতে অ্যাপ্লাই করেছিলাম না, ও অফিস থেকে ফোন করেছে।
আমি সিলেক্ট হয়েছি 7 দিনের মধ্যে আমাকে জয়েন করতে বলছে, আর আমি এখানে ঠ্যাং ভেঙে বসে আছি। এত ভালো একটা চান্স মিস করলাম। দেখেছিস, মেয়েটা মাত্র বাড়ি এসে ঢুকেছে, সঙ্গে সঙ্গে একটা সুখবর পেলি। কোন মেয়ে? হে না, মতি মাস্টারের মেয়ে। ওরা খুবই ভাগ্যবান। ওর বাবা যতদিন আমাদের বাড়িতে লজিং ছিল, বাবার বিজনেসের শুধু উন্নতিই হচ্ছিল। তো আমার তো উন্নতি হলো না, ট্যাংটা তো ভাঙা। একদিকে হয়নি, অন্যদিকে হয়ে যেতে পারে। জানিস, মতি মাস্টার আর আমি একেবারে বন্ধুর মতো ছিলাম। আমরা প্রতিজ্ঞা করেছিলাম, যদি আমার ছেলে হয় আর তার মেয়ে হয়, বিয়ে দেবে। এসব পচা গল্প বলো না তো মা। কোথাকার কোন খেতে বেঁচে কি একটা এসছে আর বলছে যে বিয়ে দেবে আন্দাজি। খেদি পেয়েছি মানে? তুই হেনাকে দেখেছিস? আমার দেখারও দরকার নেই, কোনো ইচ্ছেও নেই। আর এখন মা তুমি এখান থেকে যাও, আমার মেজাজ খুব খারাপ। তুমি যাও, প্লিজ যাও। বাহ, এসো মা। এত সাদা মাখা শাড়িতে তোমার বয়সী মেয়েদের ভালো দেখে না, কিন্তু তোমাকে খুব ভালো দেখাচ্ছে। ব্লাউজটা একটু টানিয়ে দিতে পারলে না? কালকে আমার কলেজ খুলবে। কালকে কলেজ থেকে ফেরার সময় তোমার জন্য সালোয়ার কামিজ কিনে নিয়ে আসবো। না না মা, কোনো দরকার নেই। যে কদিন আপনার এখানে আছি আপনার কাপড় পরলেই আমার চলবে। আচ্ছা, সেটা দেখা যাবে। এখন বসো, তোমার বিপদের কথা শুনি। বসো, বলো। মা, আমি আর গ্রামে ফিরে যেতে পারবো না। ওখানে থাকাটা আমার জন্য অসম্ভব। কেন? আমার তো বাবা মা নেই, ভাইটাও বিদেশে। গ্রামে আমি একাই থাকি, আমাকে দেখার মতো তেমন কোনো লোকও নেই। গ্রামে মজিদ নামের এক মাস্তান লোক আমাকে জোর করে বিয়ে করতে চায়। ওর ভয় কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না, কেউ মুখ ফুটে একটা কথাও বলে না। সর্বনাশ! আমার বাড়ির চারপাশে মসজিদের লোক, তাদের চোখে ফাঁকি দিয়ে পালানো খুব কঠিন। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি মা। এ, খুব ভালো করেছো মা, খুব ভালো করেছো। আমার কাছে এসে তুমি বুদ্ধিমানের কাজ করেছো। আমি আপনার কাছে একটা মিথ্যে কথা বলেছি মা, আমাকে ক্ষমা করে দিন। কোন কথাটা আবার মিথ্যে বললে? ওই যে ব্যাগ আর টাকা হারানোর কথাটা। আসলে বাড়ি থেকে পালাবার সময় আমি কিছু নিয়ে আসতে পারিনি, সেই সুযোগও ছিল না। কথাটা আসলে লজ্জার জন্য বলতে পারিনি। ওটা কোনো ব্যাপারই না। তুমি এখানে নিশ্চিন্ত মনে থাকবে, নিজের বাড়ি মনে করে থাকবে। এখানে কেউ তোমার দিকে চোখ তুলে তাকাবার সাহসী পাবে না। আপনার নাম কি? মোসাম্মদ হনুফা বেওয়া। বেওয়া কথাটা অর্থ হলো বিধবা। আমার নামটা সুন্দর না? হ্যাঁ, সুন্দর। আমার নাম সুন্দর আর আপনি হলো চেহারা সুন্দর। তো আপনি মানুষটাও বালা। বালা মানুষ না হইলে কাজের বুয়ারে কেউ আপনি কইরা কয় না। ভাইজানের লোকে সিন পরিচয় হয়েছে? নেন, চায়ের কাপটা লইয়া ভাইজানের ঘরে যান, সিন পরিচয় হয়ে আসেন।
ভালো করেছেন, আমার ভুল ধারণাটা ভাঙলো। কি ভুল ধারণা? কি ভুল ধারণা সেটা তো বলা যাবে না। আচ্ছা না থাক, বলেই ফেলি। আমার ধারণা ছিল কি, এই গ্রাম্য অফিসের মেয়েগুলো না সব খেতে বেঁচে টাইপের হয়। আপনাকে দেখে সেবার ধারণাটা ভাঙলো। হ্যালো, জি বলছি। জি, জি মানে কোম্পানি আমার জন্য ওয়েট করবে? Oh my God! জি জি, অ্যাপয়েন্টমেন্ট লেটার। জি জি জি, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জি, ওকে ওকে ওকে, বাই, থ্যাংক ইউ। মার কথা যে কতখানি সত্যি, আচ্ছা এটা প্রমাণ হয়ে গেল। কি সত্যি? আমার এই ভাঙা পাটার জন্য আমি একটা চাকরি হারিয়েছিলাম। আপনি আমার রুমে পা রাখলেন, আর সেই হারানো চাকরিটা আমি ফিরে পেলাম। আপনি যে আসলে কত লাকি আমি আপনাকে বোঝাতে পারবো না। এই যে ভাগবতী, আপনাকে কাল ভাগ্যবতী বলে আপনি কেন মন খারাপ করেছিলেন কারণটা এখন আমি জানি। মা আমাকে সব বলেছে। কি বলেছে? ওই যে কি গুন্ডা মজিদ, আপনি অবরুদ্ধ, তারপর সিনেমার কায়দায় পলায়ন, এসব ঘটনা অবশ্য আজকাল অনেক ঘটে, আমি খবরের কাগজে পড়েছি। এসব নিয়ে মন খারাপ করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। কোনো কোনো ঘটনা কোনোদিনও শেষ হয় না। আপনারটা হবে, কারণ 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 না মানে আপনি আমাদের এখানে আছেন, ওসব গুন্ডা মজিদ ফজিদ এসে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর তাছাড়া আমি নিজেও একটু গুন্ডা টাইপ, এক গুন্ডা আরেক গুন্ডার সামনে আসে না। আপনার ভাগ্যটা আসলে ভালো না। সেটা আমিও জানি। না, আপনি জানেন না, কারণ আপনি এক গুন্ডার হাত থেকে বেঁচে এসে আরেক গুন্ডার খপ্পরে এসে পড়েছেন। আচ্ছা, ওকে কিছু একটা বলে মাকে বলে দেয়, আর মা কিছুতেই চায় না যে 3 কাপের বেশি আমি চা খাই। আপনি এখন চা খাবেন? যদি আপনার দয়া হয় তো। থ্যাংক ইউ। চার জন্য ধন্যবাদ, কিন্তু এই পানিটা কেন? চার আগে পানি খেলে শরীরে কোনো ক্ষতি হয় না, যত খুশি চা খেতে পারবেন। তার মানে এখন এই পানিটা আগে
চাটা বোধহয় ভালো হয়নি। ভালো হয়নি মানে? অতিরিক্ত ভালো হয়েছে, এতটাই ভালো হয়েছে যে একদম উচিতই হয়নি। জি, না না, আপনি কাজটা না ভালো করেননি, একদম না। আমি আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এই যে আপনি এত ভালো একটা চা খাইয়ে আমার অভ্যেসটা খারাপ করে দিলেন। আপনি চলে যাওয়ার পর আমার কি হবে বলেন তো? বুয়ার হাতের ওই পচা চা আমি কেমন করে খাবো? আপনি আমাকে ভয় পাই দিয়েছিলেন। আমার একটা নীতি কি জানেন? আমার যার যা ভালো লাগে আমি মুখের উপর বলে দিই। এই যে কিছুক্ষণ আগে আপনি সামনে একটু হাসলেন না, অল্প একটু, আপনার এই হাসিটাও যে কতখানি সুন্দর। একজন মানুষের চা এবং হাসি দুটো যদি সুন্দর হয় তাহলে আর কিছু লাগে না। আপনি একটু পাগলা কিসিম। ভুল বলেন, একটু না, পুরোটাই পাগল। এখানে নিয়ে এলি কেন? আমি ডাইনিং টেবিলে যেতাম। ডাইনিং টেবিলে যে আপনি যাইবেন সেটা তো আমি জানি, তো এইখানে চা নাস্তা আনানোর একটা কারণ আছে। কি কারণ? আপনার লগে গোপন কথা আছে। গোপন কথা মানে? কি হয়েছে? কিছু হয় নাই, তো হইব। কি হবে? আম্মা, তাইলে খোলাসা কইরাই কই, ভাইজান আর হেনা আপায় দুইজনেই বিয়ের উপযুক্ত। তোমার কথা আমি বুঝেছি, আর বলতে হবে না। আমার কথা যে আপনি বুঝবেন সেটা তো আমি জানি, তো ওদের দুইজন রে বেদম মানাইবো। আজকের চা নেওন দেওন দেখা যা বুঝলাম, ঘটনা আগাইতাছে। তার মানে জাকি চা চেয়েছে আর হেনা তাকে চা দিয়েছে, এই তো? এসব নিয়ে তোকে ভাবতে হবে না, এসব নিয়ে ভাবা তোর কাজ না। তুই যা এখান থেকে। হ, এসব ভাবন যে আমার কাজ না সেটা তো আমি জানি। এই, এগুলো নিয়ে যা। এই যে মা, হেনা এদিকে আয়। তোর জন্যে কিছু কাপড় চোপড় নিয়ে এসেছি, দেখ তো পছন্দ হয় কিনা। কোনো দরকার ছিল না, আমি তো আপনার পুরনো কাপড় চোপড়ই পরতে পারতাম। আগে দেখ না পছন্দ হয় কিনা দেখ। আমার দেখা লাগবে না, আপনি এনেছেন, পছন্দ আমার হবে না। শুধু শুধু কেন এতগুলো টাকা খরচ করতে গেলেন? আরে আমার টাকা আছে, খরচ করতে কোনো অসুবিধা নেই। তোর বয়সী মেয়েরা শুধু শাড়ি পরে থাকে না, সালোয়ার কামিজটাই বেশি পরে, তাই সব সালোয়ার কামিজ নিয়ে এসছি। দেখ 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 দেখ। ওমা, তোকে যে তখন থেকে তুই তুই করে বলছি। সেটাই তো বলবেন, মারা তো মেয়েদেরকে তুই করি বলে। আমার নেই কিছু বলার, আমার নেই কিছু শোনার, আমার নেই কিছু বলার, আমার নেই কিছু শোনার। কি মা? চায়ের জন্য শেষ পর্যন্ত হেনাকে ধরেছিস। জি জি মা, এটা কি বললে? চায়ের জন্য কেন? ওকে তো আসলে আমার সারা জীবনের জন্য ধরা উচিত। মানে? অসাধারণ চা করে মা, অসাধারণ চা করে। এই চা খাওয়ার জন্য তো আমি আমার জীবনটাই দিয়ে দিতে পারি। আর আর কি?
আর মানে মানে ছেলে হয়ে মাকে কেমন করে কথাটা বলি মা বলো? মানে যে হেনার বাবা আর তোমার মধ্যে যে চুক্তিটা, মানে ও এতটাই লাকি। তুমি দেখো মানে বাড়িতে ঢুকলো চাকরির খবর পেলাম, ঘরের ভিতর ঢুকলো চলে যাওয়া চাকরি ফিরে পেলাম। আর আর কি কিছু বলা দরকার আছে? তুই কি সিরিয়াস? আমি মনে হয় একটু বেশি সিরিয়াস। এত তাড়াতাড়ি এত বেশি সিরিয়াস হওয়া ঠিক না, আর একটু সময় নেই, ভাব। মা তুমি তো আমাকে চেনো, অত ভাবাভাবির মধ্যে আমি নেই। যদি তোমার ইচ্ছা হয় তুমি ভাবো। আমারও বেশি ভাবতে ইচ্ছে করছে না। তাহলে বলে ভালো। তাই তো ভাবছি কিভাবে যে বলি, বাড়িতে আশ্রয় চাওয়া একটা মেয়ে, হঠাৎ করে তাকে বলবো তুমি আমার বউ হও। তোমার বউ না, আমার বউ। ফাজিল কোথাকার। তাই মা কি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, এসো বসো। তোমার সঙ্গে একটা কথা বলি। তোমার বাবা বেঁচে থাকলে অবশ্য কথাটা বলতে সুবিধা হতো। ব্যাপারটা আমারও মত আছে, জাকিরও একই মত। এখন তোমার মতটা পেলেই খুব ভালো হয়। কিসের মতামত? তুমি তো জানো তোমার বাবা আর আমার মধ্যে একটা প্রতিজ্ঞা ছিল। কি হলো মা, কথা বলছো না কেন? না, এ হয় না। না না না, হ্যালো, দেখুন আমি সরাসরি কথা বলার লোক। শুনলাম মার কথা শুনে আপনি না করেছেন, এখন দেখি আবার কাঁদছেন। নিজেদের অজান্তে কোনো ভুল করে থাকলে উই আর সরি ফর দ্যাট। আপনাদের সরি বলার কিছু নেই। আপনাদের কারো কোনো ভুল হয়নি, সব ভুল আমার কপালের। আমার ধারণা আপনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন। মৌজিদি আপনার সমস্যা না, আপনার অন্য কোনো সমস্যা আছে। আছে, আমার অনেক বড় সমস্যা আছে, তবে আমি সেটা আপনাকে বলবো, শুধু আপনাকেই বলবো। শুধু আমাকে কেন? জানি না, আমি আমার উত্তর পেয়ে গেছি, আর আপনার কথাটা শোনার জন্য আমি অপেক্ষা করব। বসুন না। চা। পানি।
বসুন না, কথা বলি একটু। একটা মজার ব্যাপার কি জানেন, আমি আপনাকে যতবার দেখি এবং যতবার আপনার করা চায় চুমুক দিই, ততবার আমার মনে হয় আমার এই ভাঙা পাটা চটচট করে জোড়া লাগছে। কথাটার অর্থ কি? বোঝেননি? বুঝেছি। তাহলে রাজি হচ্ছে না কেন? আপনাকে তো আমি বলেছি আমি আপনাকে সবকিছু খুলে বলবো। এখন আমার মনে হচ্ছে আপনাদের এখানে আসাটাই আমার উচিত হয়নি। কেন? সারা জীবনের জন্য আমার একটা কষ্ট বেরিয়ে গেল। হয়তো উল্টোটাও হতে পারে, হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। আপনাদের কথা ভাবতেই আমার খুব বেশি ভালো লাগবে। আপনি দেখছি কথা খুব সুন্দর করে বলেন। না 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 না, একজন মানুষের এতগুলো গুণ থাকা ভালো না। দেখতে সুন্দর, চার সুন্দর, কথা সুন্দর, হয়তো পাগল হয়ে যাব। শুনুন, হেমন্তর একটা গান আছে, শুনেছেন? ফুলেশ্বরী ফুলেশ্বরী ফুলের মতো না। এই গানটার মতো করে আমি একটি গান বানিয়েছি আপনাকে নিয়ে। একটাই কিন্তু লাইন, শুনবেন? হেনা হেনা হাসনা হেনা ফুলের মতো না। তাই বুঝি তারাগুলো লেখে কবিতা, আশা নিয়ে আলো নিয়ে জলে সবিতা। দূরের আকাশ ডাকে মোদের শুধু বারে বার। তুমি আমার মনে সোনা কাঠি ছোঁয়ালে, হৃদয় আমার জাগালে, ভোরের আলোর মতো এসে। তুমিও আমার প্রাণে পরশমণি ছোঁয়ালে, এ মন সোনায় ভরালে, বন্ধু হয়ে অবশেষে। আপনারা আপনারা কেন? কি হয়েছে? আমরা খবর পেয়েছি আপনার ফ্ল্যাটে হেনা নামে একটা মেয়ে লুকিয়ে আছে। লুকিয়ে থাকবে কেন? ও তো আমাদের রিলেটিভ, এখানে বেড়াতে এসছে। বাট সে ইজ মার্ডারার। সে তার স্বামীকে খুন করেছে। কি? হেনা বিবাহিতা? সে তার স্বামীকে খুন করেছে? উনি ঠিকই বলেছেন, আমি আমার স্বামীকে খুন করেছি। ভালোবেসে নিজের পছন্দে আমি বিয়ে করেছিলাম, বাবার অমতে। বিয়ের আগ পর্যন্ত আমি আমার স্বামীর আসল পরিচয় জানতে পারিনি। বিয়ের পর জানতে পারলাম সে একজন মাতাল জুয়ারি পথ চরিত্রের মানুষ। প্রতি রাতে মদ খেয়ে এসে আমাকে মারধর করত, নির্যাতন চালাতো। আমি অনেক সহ্য করেছিলাম। একদিন সহ্য করতে না পেরে অনেক জোরে ধাক্কা দিয়েছি। টাল সামলাতে না পেরে সে গিয়ে পড়েছিল বটির ওপর। আর তারপর আমার এই জীবনের জন্য কেউ দায়ী নয়, কেউ না, আমি নিজেই দায়ী। আমার বাবার মনে অনেক কষ্ট দিয়ে আমি কাজটা করেছিলাম। সে অন্যায় শাস্তি তো আমাকে পেতেই হবে।
আমি আপনাদের কাছে অনেক মিথ্যে কথা বলেছি মা। গুন্ডা মজিদের কথাটা সত্যি নয়। আসলে আমি আমার স্বামীকে খুন করে পালিয়ে এসে আপনাদের কাছে আশ্রয় চেয়েছিলাম। আপনি আমাকে শুধু আশ্রয় দেননি, অনেক বছর পর মায়ের স্নেহ, মমতা, আদর, ভালোবাসা দিয়েছে, যার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি আপনাদেরকে এরকম পরিস্থিতিতে ফেলতে চাইনি, সত্যি চাইনি, বিশ্বাস করুন। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন।